রাজ্যের বিরোধী দলনেতা কালো ব্যাজ পরে আজকের এই দিনটিকে কালো দিন বলে তিনি সারা দিন ধরে বলেছেন। আমাদের পাশে থেকেছেন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে গ্রেফতার, অন্যায়ভাবে গ্রেফতার, অনৈতিকভাবে গ্রেফতার, আইন না মেনে গ্রেফতার, এভাবেই তিনি আজকের দিনটিকে কালো দিন বলে মেনে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন রিপাবলিক বাংলার অফিসের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রমিস করেছিলেন পিঙ্কি যে আজকে তিনি আসবেন, কারণ যেভাবে রিপাবলিক বাংলায় শুভেন্দু অধিকারী আজ রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে সরাসরি প্রেস কনফারেন্স রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আস্তে আস্তে আমাদের এই বিল্ডিং, আমাদের এই অফিস, নিউ টাউনে যে অফিস আমাদের DLF1, সেখানে এগিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যে একেবারে আমাদের মেন এন্ট্রান্স, অফিসের মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লেন শুভেন্দু অধিকারী। তিনি আসছেন সরাসরি মানুষের প্রেস কনফারেন্সে, রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে প্রেস কনফারেন্স করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এসকেলেটরে উঠে পড়েছেন তিনি এই মুহূর্তে। আর শুধুমাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর সরাসরি রিপাবলিক বাংলায় আমাদের নিউজ রুম থেকে সরাসরি শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসে গিয়েছেন আমাদের ফার্স্ট ফ্লোরে, যেখানে আমাদের অফিস, একেবারে দরজার সামনে চলে এসেছেন। সঙ্গে রয়েছেন আমাদের 3 সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার এবং অনির্বাণ সিনহা। স্বাগত জানানোর জন্য তারা গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে, এসে গিয়েছেন রিপাবলিক বাংলার অফিসে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তিনি গিয়েছিলেন ধামাখালিতে, তিনি আজকে ব্যাজ পরে রয়েছেন, কালো ব্যাজ। আজ তার কাছ থেকে অনেক কথার উত্তর চায় বাংলার মানুষ, অনেক উত্তর যেগুলো প্রাসঙ্গিক, যেগুলো সাম্প্রতিক মানুষ জানতে চায়, তাদের মনে প্রশ্ন রয়েছে। আজ সেই সমস্ত প্রশ্ন রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে সরাসরি উঠে আসবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য। এই মুহূর্তে রিপাবলিক বাংলার অফিসে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী। নিউজ রুমে দাঁড়িয়ে, আমাদের ইন্টিগ্রেটেড নিউজ রুমে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রথমবারের জন্য তিনি প্রেস কনফারেন্সে বলবেন। এই সন্দেশখালী ঘটনার পর প্রথমবারের জন্য তিনি বলবেন। এই মুহূর্তে মানুষের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, রাজ্যের মানুষের মনে, যে কি হচ্ছে সন্দেশখালীতে, গোটা দেশ থেকে কেন বিচ্ছিন্ন সন্দেশখালী, কি চলছে, কোথায় প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় আইন, সমস্ত কিছু প্রশ্নের জবাব দেবেন আজ চোখে চোখ রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন অনির্বাণ, ময়ূক, স্বর্ণালী। উপস্থিত আমাদের রিপাবলিক বাংলার টিম মেম্বাররা, তারা সামনে থেকে শুভেন্দু অধিকারীকে দেখে, শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তাদের মনেও প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো জমে রয়েছে। অনেকেই আছেন যারা হয়তো ফিল্ডে যান না, যারা হয়তো স্টুডিওতে আসেন না, কিন্তু তারা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকেন, ক্যামেরার পেছনে থাকেন, তাদের মনেও আজ প্রচুর প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ তারা খুঁজবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে। আজ রিপাবলিক বাংলার ইন্টিগ্রেটেড নিউজ রুমে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালো ব্যাজ পরে আজ রিপাবলিকে এলেন শুভেন্দু। এখন তিনি একেবারে তৈরি, ঘুরে দেখছেন রিপাবলিকের নিউজ রুম, পরিচয় হচ্ছে তার নিউজ রুমে থাকা বহু এমন মানুষের সঙ্গে, এমন রিপাবলিকের কর্মীদের সঙ্গে যাদেরকে হয়তো ক্যামেরা, স্বর্ণালী রয়েছে, অনির্বাণ রয়েছে এবং গোটা নিউজ রুম রয়েছে। শুভেন্দু অধিকারী সলিডারিটি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পিসিআরকে বলবো, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও আশা প্রকাশ করেছিলেন যে উনিও আমাদের সাথে যুক্ত হবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে, উনিও অনলাইনে থাকবেন। আমি অনুরোধ করছি ওনাকেও নিয়ে আসার জন্য। প্রথমেই থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী, অ্যাটলিস্ট
আপনি এভাবে এই ছোটো ছোটো বাচ্চা এদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, এই বাচ্চা ছেলেমেয়েগুলো মধ্যবিত্ত বাড়ি থেকে আসে, খাটের নিচে টাকা থাকে না, বাড়িতে আবার বকা খায়, সকালবেলা অফিস আসতে হয়। এদের মনোবল বাড়ানোর জন্য সন্তু পানের সহকর্মীদের কি বলবেন? দেখুন, আমি যা বলবো সেটা গতকাল থেকেই আমি বলছি। সন্টু যখন ওখানে কার্যত মমতা পুলিশের ঘেরাটোপের মধ্যে ওকে মেন্টাল টর্চার করা হচ্ছিল এবং ওখানকার যে দেশি যন্ত্রচালিত নৌকো বা বোট সেখান থেকে নামিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি একবার ভিডিও কল করেছি, একবার অডিও কল করেছি। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় যারা থাকেন না তারা হোয়াটসঅ্যাপ কল অথবা ফেস টাইম কল ছাড়া কথাও বলতে পারে না। স্বাভাবিকভাবে আমি হোয়াটসঅ্যাপ কল এবং ভিডিও কলে তখন থেকে ওর সঙ্গে টাচে আছি এবং আমি ওকে যে প্রথম যিনি ডিটেন করতে যান শান্তনু পাল, এএসআই সন্দেশখালী পিএস, তার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। উনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। ভাবখানা রিপাবলিক বাংলারও কারোর সাথে কথা বলে না, ভাবখানা এমনই যেন মমতা ব্যানার্জির উনি কর্মচারী, উনি রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারী নন, আর উনার বেতনটা ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই দেওয়া হয়, এমন ভাবখানা করলেন, কথা বলতে চাইলেন না। আমি তখন লাউড করতে বললাম এবং সন্টুর ফোন থেকে আমি ওকে শোনালাম যে আমরাও কম বেশি সিআরপিসি আইপিসি জানি, আপনি কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিককে এভাবে লঞ্চ থেকে নামিয়ে দিতে পারেন না, সন্ধ্যা হয়ে গেছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওকে ফিরে যেতে দেন ওর কর্মস্থলে অথবা বাড়িতে। সেকশন 41-এ নোটিশ দিন, ডেকে পাঠান, কমপ্লাই না করলে অ্যাকশান নিন। আপনারা যা করছেন আপনাদের উপরওয়ালার নির্দেশে এটা সম্পূর্ণ বেআইনি, এটা আমি সেদিন থেকেই বলেছি। তারপরে আপনাদেরকে আমি ফোন ইন দিয়েছি 15 মিনিট প্রায়, দিল্লি থেকে আপনার ন্যাশনাল চ্যানেল ধরেছে, সেখানে বলেছি। আমি আমার এক্স হ্যান্ডেলে রাতে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়ার যত হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমি ব্ল্যাক করেছি যে 24 ঘন্টা এটা সিম্বলিক। আমি ল অ্যাবাইড পিপুল, অনেকবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়েছি। আমি ওই সন্দেশখালী থানাতে গিয়ে ঢুল ছুড়বো বা কেষ্টমণ্ডলের মতো বলবো যে তোমাকে এক্ষুনি প্যাকেট করে পাঠিয়ে দেবো বীরভূম থেকে অন্য জায়গায়, আমি তো কাজ করতে পারবো না। আমার যা সিস্টেম আমি করেছি এবং সকাল 8টা থেকে এই কালো রিবনটা আমি পরে রেখেছি। টুডে ইজ এ ব্ল্যাক রিপাবলিক বাংলা পরিবার এই কালো রিবনটা পড়েছি, গোটা বাংলার গোটা দেশ এখন পড়ছে ব্ল্যাক ডে। এবং আমি সন্দেশখালীতে সারাদিন যা করেছি আপনারা দেখেছেন। তারপরে আমি প্রেস ক্লাবের অনুমতি চেয়েছিলাম যে আমি একটা প্রেস কনফারেন্স করব, কারণ আমি বিকেল অবধি ওয়েট করেছিলাম। প্রেস ক্লাবের ভেতরে করলেন? প্রেস ক্লাবের ভিতরে প্রি অকুপাইড ছিল, আমি ওদের দোষ দেব না, ওরা আমাকে লন ইউজ করতে দিয়েছে। আমি 6 PM প্রেস কনফারেন্স করেছি, আপনাদের একাধিক প্রতিনিধি ছিল। যে কাজটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের স্নেহাংশু বাবু বা সম্পাদক কিংসুক প্রামাণিকের করার কথা, ওই কাজটা আমাকে করতে হয়েছে। ওনারা একটা বিবৃতি অবশ্য দিয়েছিলেন, ওরা একটা নোটিশ অবশ্য দিয়েছিলেন। হ্যাঁ, ওটা কালকে মিডনাইটে ওরা দিয়েছে। তারপর আর কিছু আমরা দেখতে পাই না, তারপরে কিছু করতে পারবে না, তারা করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি এই ধরনের কিছু কিছু লোকের টিকিটা এমন করে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু মিডিয়ার তো কোনো রং হয় না, মিডিয়ার তো কোনো দল রং মানে ঝান্ডা হয় না। এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি যে কন্টিনিউয়াস। আমি তো দেখুন, লিডার অফ অপোজিশন হিসেবে আমি তো বায়াস পলিটিক্স করিনি। দেবমাল্য বাগচি যখন খড়গপুরের অ্যারেস্ট হয়, আনন্দবাজার পত্রিকার পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার, তখন আনন্দবাজার গ্রুপ, ওদের ইংলিশ আছে, পোর্টাল আছে, ওদের ইলেকট্রনিক্স চ্যানেল আছে, একটা বাক্য শব্দ ইউজ করেনি। আমি প্রথম এক্স হ্যান্ডেলে দিই যে দেবমাল্য বাগচিকে ইললিগালি অ্যারেস্ট করা হয়েছে, তারপরে ওরা দেখায়। আমি আমার কর্ম করে যাচ্ছি। লিডার অফ দি অপোজিশন মিন্স not to represent any political party. Leader of the opposition means those who are tortured by the ruling party of the state government and
তাদের যারা রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা অত্যাচারিত, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর হওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতার। আমি সেই কাজটা করছি। ইউটিউবারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ হয়েছে, জেলে খাটানো হয়েছে, তার বিরুদ্ধেও আমি বলেছি। আপনি প্রতিবাদ কিন্তু করেছেন। আমি ফাইনালি আপনাকে বলি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার বিরোধী। ভাইপো তখন অনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে আমাকে ক্ষমতা দেখাতে গেছিলেন। ওখানে একটি ছেলে মঞ্চের উপরে উঠে সপাটে একটি চড় মারেন। আমি এরকে সমর্থন করি না, আমি বিরোধিতা করি। কিন্তু আপনি দেখবেন 3-4 বছর পরে ওই ছেলেটিকে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তার বাড়ির লোককে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু পুলিশ নেগোসিয়েশন করে ইন এক্সচেঞ্জ অফ এনিথিং তারা সেটেল করে দেয়। তার বাড়ির লোক এগিয়ে আসেনি কমপ্লেন করার জন্য। এক্ষেত্রেও সন্টুর সবচেয়ে বড় অপরাধ, সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের প্রিন্স এবং এই রাজ্য যারা চালাচ্ছেন 13 বছর ধরে, সেই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর, ভেরি পাওয়ারফুল পারসন। উনি যদি ওনার কালীঘাটের বাড়ি থেকে এয়ারপোর্ট আসেন, গোটা রাস্তা গ্রিন করে রাখা হয়। অ্যাম্বুলেন্স হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সবাইকে আটকে থাকতে হবে। এবং এইটুকু রাস্তায় মিনিমাম 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়, ইনক্লুডিং 2000? আইপিএস অফিসার। 2000 ইয়েস, ভিআইপি উনি 5000 কম্বল বিতরণ করতে ফলতা গেছিলেন। তার জন্য পুলিশের খরচ হয়েছে 1,84,00,000 টাকা। 7000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কম্বল কত টাকা দিয়েছেন? জানি না, 45 টাকার কম্বল না 120 টাকার কম্বল গুণ করতে হবে 5000-এর সঙ্গে। সেটা উনি দিয়েছেন বা কোনো মদ কোম্পানি, এক্সাইজ ডিপার্টমেন্টের কেউ দিয়েছে, সেটা আমি জানি না, বা ডিয়ার লটারির কেউ দিয়েছে, সেটা আমি জানি না, তদন্ত সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্টুর এত সাহস, যেখানে বড় বড় সোকল্ড বিগ হাউস, টিআরপির 1-2 অমুক তমুক বলেন, মিডিয়া সে আপনাদের ভাষায়, আমার কথায় ওরা সেলফ ডিক্লেয়ার বিগ হাউস, এবং তারা ফুললি রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে। এবং ওদের বাড়ির অনেক লোকই মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তরের পেরোলে আছে। চাকরি করে সরকারি। হ্যাঁ, এমনকি নবান্নর পুলকারের তালিকা যদি আমি দিয়ে দিই, আপনি অবাক হয়ে যাবেন এদের কতগুলো গাড়ি ওখানে খাটানো হয়। এইভাবে এরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বাই দি চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ন্যাচারালি কেউ প্রশ্ন করেনি সন্টুর অপরাধ, ভাইপোকে প্রশ্ন করেছিল। ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে রিপাবলিকের এগেনস্ট তো আছেই, তো রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক। আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন। আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফের একটা বুলেট প্রুফ কার ছিল 2 কিলোমিটার দূরে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, ঠিক। সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন। কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনো দিন আপনাদেরকে তিরস্কার করিনি। আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার, আমি মনে করি। কিন্তু সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সোকল্ড সেলফ ডিক্লেয়ার প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান, যার কাছে স্বনামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি আবার এখানে দাঁড়িয়ে তো আবার লিগ্যাল ডিফরমেশনের 4টে মামলা আপনি নিজে উপহার দিচ্ছেন বোধহয়। কাকে? আমাকে? আপনাকে তো করবে না, আমাকে করবে। হ্যাঁ, মানে আপনি আমন্ত্রণ করছেন বোধহয় নাকি? হ্যাঁ? আপনি আমন্ত্রণ না, ও তো করেছে, ও শুধু নয়, ওর গোটা পরিবার করেছে। আমি একটু চলতি কথা, গাঁয়ের ছেলে তো, গোষ্ঠী বলি, ওর পুরো গোষ্ঠী করেছে। তা আমি এখানে মানে একটু ভালো করে পলিশ করে বলছি, উনি করেছেন, ওনার বাবা করেছেন। কি করেছেন? এই ডিফেমেশন মামলা বিভিন্ন কোর্টে, এবং সবগুলো মামলাতেই আমি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পেয়েছি, অনেকগুলো কোয়াস পেয়েছি, সেটেসাইটও হয়েছে। শুভেন্দু বাবু, ন্যাচারালি এসব করে আপনাদের যেমন থামানো যাবে না, আমাকেও থামানো যাবে না। শুভেন্দু বাবু, আমি আপনাকে একটু অনুরোধ করবো 15 বছর পিছনে যেতে।
এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সে সময়টা দেখেনি, সব ছোট ছোট ভাই বোন আমার। আপনি আমাকে তখন থেকে চেনেন, আপনি কেন আরও অনেকে চেনেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও চিনতেন। তখন আমি রিপোর্টিং করতাম একবারে মাঠে ঘাটে নেবে, আর যেমন সন্দেশখালিতে ওরা করে আসছে। নন্দীগ্রামের তেখালি ব্রিজের এপার আর ওপারটা কী ছিল শুভেন্দুবাবু, আপনার থেকে ভালো কেউ জানে না, কেউ জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। আমার একটা প্রশ্ন শুভেন্দুবাবু, সন্ধে নামলে এদিকে যাব না ওদিকে যাব, রিপোর্টাররা আপনাকে একটা ফোন করতেন। এমনও হতে পারতো অনেক সময় যে রিপোর্টার যে সংবাদ মাধ্যমে আছেন তার যে এডিটোরিয়াল পলিসি তার সঙ্গে আপনার আন্দোলনের পলিসি ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমাদের রিপোর্টারদের ফোন ট্যাপ করা হয়নি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর, তার আগে নয়। এখানে আমার প্রশ্ন শুভেন্দুবাবু, যারা কখনো মুখে সেলোটেপ মারেন, কখনো ফোনে সেলোটেপ মারেন, ফোনটা কি ট্যাপ হচ্ছে, তারা নিজেরা এরকম ভয়ঙ্করভাবে সাংবাদিকের ফোন ট্যাপ করেন কেন? সন্তু পানের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার কি মনে হয় না সেটা আসলে একটা গ্র্যাজুয়াল এসকালেশন? দীর্ঘদিন ধরে সাংবাদিকদের রাষ্ট্রের কঠোর নজরদারিতে রাখা হয়েছিল, এর সঙ্গে একটা স্ট্যালিনিস্ট রাষ্ট্র, একটা হিটলারি রাষ্ট্রের তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছে এগুলো আমি স্ট্যালিন, মুসোলিনি এসবের জায়গায় যাব না, চীনে যাব না। আমি বর্তমান প্রাসঙ্গিকভাবে উত্তর কোরিয়ার কথা বলবো। উত্তর কোরিয়ার জন কিম যা যা করছে, মমতা ব্যানার্জি সেই সেই কাজগুলো করছে। ওনার একটাই অসুবিধা হয়ে যাচ্ছে, উনি সংবিধান চেঞ্জ করতে পারছেন না, কারণ ওনার পার্লামেন্টে কোনো সে নেই। এইটুকু ক্ষমতা যদি ওনাকে দিয়ে দেওয়া হতো তাহলে এইখানে আমাকে এইভাবে এসে আর বলতে হতো না, এগুলো সব ভেঙে চুরে লোপাট করে দিত। অর্থাৎ স্বাভাবিকভাবে এই কারণে আমি ওনাকে লেডি কিম বলি। শিশু সুরক্ষা, নারী সুরক্ষা নাকি কমিশন একটা আছে তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন, সেই শিশু সুরক্ষার দিদিমণি ম্যাডাম আমাকে 3টে নোটিশ করেছিল যে কয়লা ভাইপোটিকে, লেডি কিমকে আপনি আক্রমণ করে দিয়েছেন। আমি কোর্টে গেছিলাম, হাইকোর্ট ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন লেডি কিমের নামকে, বলতে পারেনি। কয়লা ভাইপোকে সে নামটাও বলতে পারেনি, এবং সেখানেও ধাক্কা খেয়েছে। তাই পশ্চিমবঙ্গে স্বৈরতন্ত্র চলছে এবং আমাদের সংবিধানের যে পিলারগুলো আছে, একটা হচ্ছে ল মেকার, ল মেকারদের মধ্যে আমরা পড়ি, এমএলএ এবং হায়ার লেভেলে এমপিরা। আমিও একটা সময় 2 টাইম এমপি ছিলাম। আমাকে প্রতি বছর হিসাব করে বিধানসভার বাইরে উনি পাঠান। 22-এ বকটুইত বলতে গেছিলাম, 5 মাস বাইরে পাঠিয়েছেন। 23-এ ক্লাসে এতবার সাসপেন্ড হয়েছিলেন? কলেজ, আপনি তো কলেজে, আপনি এতবার কলেজ, ক্লাস, ছাত্র আন্দোলন করতে গিয়ে স্কুল, ক্লাসে suspend না না, হয়েছিলেন? নো, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, বিধানসভায়- কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, তা হয়নি এবং কোনো রাজ্যে হয় না। বিহারের এমএলএরা, ঝাড়খণ্ডের এমএলএরা পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিল, তারা যাওয়ার সময় বিজেপি এমএলএদের বলছে লিডার অফ অपोजिशन को बाहर रख के असेंबली चल रहा है। এবারেও আপনি দেখবেন, আমি এর আগে নভেম্বর ডিসেম্বর উইন্টার সেশনে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এলেই চোর বলবো। মমতা ব্যানার্জি ওই জন্য আমাকে আগে থেকে সব লিখে টিকে রেখেছিল, আমি উঠবো আর উনি সাসপেন্ড করবেন। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে বিধানসভার মধ্যে চোর এবারে বলবেন? হ্যাঁ, চোর তো, এস্টাবলিশ চোর। মুখ্যমন্ত্রী চোর? যে শুনুন, ভারত সরকারের যে মন্ত্রিসভা আছে তাকে কি বলা হয়? বলা হয় মোদিজির মন্ত্রিসভা। রাজ্যের যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়? মাননীয়া মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। ছোট অর্থে সাংবাদিকরা, আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন মোদির মন্ত্রিসভা, মমতার মন্ত্রিসভা। এবারে সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশানে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণসহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার যায়? অ্যাপয়েন্টিং অথরিটি কে? একটা সরকারের শিক্ষামন্ত্রী, পরবর্তীকালে শিল্পমন্ত্রী, একটা সরকারের আগের খাদ্যমন্ত্রী, পরবর্তীকালের বনমন্ত্রী, একটা সরকারের সমগ্র শিক্ষা দপ্তর, একটা সরকারের সমগ্র খাদ্য ব্যবস্থা যদি জেলের ভিতরে যায়, একাধিক চার্জশিট যদি সাবমিট হয়ে থাকে তার মন্ত্রী, রেসপন্সিবিলিটি কার? ঠিক।
শুভেন্দুবাবু, আমি এবার একেবারে যেহেতু স্বর্ণালীও পাশে রয়েছে, আমাদের সাথে যারা নারী শক্তি, তাদের জন্য একবার একটা হাততালি প্রথমে প্রত্যেকের জন্য, কারণ কি এনারা না থাকলে ওই ভাইরাল ক্লিপগুলো আসতো না। আমরা প্রত্যেকে তাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মাইকটা এই মাইকটা সাজে না এই মুহূর্তে, তাদের কাছে সাজে। স্বর্ণালী থেকে শুরু করে বাকিদের ইন্ট্রোডিউস করা। স্বর্ণালী, আমি জাস্ট একটাই কথা বলবো, এই যে সন্দেশখালী শুভেন্দুবাবু, আমি জানি না সন্দেশখালী কোন রহস্যের ডালি, সেখানে এমন কি রয়েছে যেখানে ডে 1 থেকে আমাদের স্পেশালি মহিলা রিপোর্টাররা প্রথম দিন থেকে তারা প্রাণের ঝুঁকি নিয়ে লাইভ কভারেজ করেছে। তারা মা বোনেদের কথা এমনভাবে তুলে ধরেছেন, আপনি জানেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আপনারাও সেটা রিয়্যাক্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করতে বাধ্য হয়েছেন। এবং তারপর এখনো পর্যন্ত এত কিছু হওয়ার পরও তাদেরকে দমিয়ে রাখা যায়নি। আজও তারা সেখানে গিয়েছিলেন, আজও তারা লাইভ কভারেজ করেছেন। কী এমন আছে সন্দেশখালীতে আমি এটা জানবো, তবে তার আগে আপনাকে আরও কয়েকজনের সঙ্গে আলাপ করাই। সমাদৃতা মুখার্জি ডে 1 থেকে সন্দেশখালীর অসাধারণ লাইভ কভারেজ করে আসছে। জুম করতে বলবো ক্যামেরাটা একদম। সমাদৃতা সেই মানুষ যার বুমে সেই ধরনের নারকীয় অভিজ্ঞতার, ভয়ঙ্কর অভিজ্ঞতার বাইটগুলো আমরা পেয়েছি। তার পাশে রয়েছেন মধুকল্পিতা চৌধুরী। এই ছোট্ট মেয়েটি লাগাতার কভারেজ করেছে শুভেন্দুদা, একদম দমদার পারফরমেন্স। পিঙ্কি অধিকারীকে আমি ডেকে নেবো, একবার স্টুডিওতে রয়েছেন। এবং বিশাখা রুদ্র গতকাল সারা রাত ধরে যে এই সন্দেশখালীর থানার বাইরে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন, তনয়া ছিল। আমি একবার বিশাখা দুজনে স্টুডিওতে আছে, আমরা দুজনকে অনুরোধ করবো ডেকে নিতে একবার। থেকে সুইচ করতে পারবো আমরা, দেখার পিসিআর কেও বলবো তাদেরকেও দেখানোর জন্য, তারা আসছে। কি প্রশ্ন সমাদৃতা? আমি স্বর্ণালীর কথা সূত্র ধরেই বলি, ও যেরকম বলছিল প্রথম দিন থেকে আমরা রিপাবলিক বাংলার যে মহিলা ব্রিগেড মাটি কামড়ে পড়েছিলাম। আমি ছিলাম, মধুকল্পিতা ছিল, যেরকম ও বললো তনয়া, বিশাখা, পিঙ্কি, লাগাতার ছিলাম। স্বর্ণালীও গিয়েছিল নিজে। এবং সেখানে এরকমও হয়েছে যে বাইক করে দুজন পুলিশ কর্মী লাগাতার রেইকি করে যাচ্ছে। আমি যেখানে যেখানে গেছি সেখানে আমাকে রেইকি করেছে। স্বর্ণালীর কাছেও আমি শুনেছি স্বর্ণালী যেখানে যেখানে গেছে সেখানে রেইকি করেছে। কিন্তু কোনোভাবেই আমাদের মুখ থেকে কোনো ধরনের কোনো এমন শব্দ বের করা যায়নি, বা এমন কোনো শব্দ আমরা অন এয়ারে বলিনি, বা এমন কোনো কাজ আমরা করিনি যাতে কোনোভাবে আমাদেরকে হাতকড়া পরানো যায় বা কোনোভাবে আমাদেরকে ধরা যায়। সেই চেষ্টাটা প্রথম দিন থেকে ছিল বলে অন্তত আমার বিশ্বাস। আমার সহকর্মীরাও বলবে তাদের ক্ষেত্রেও কি অভিজ্ঞতা হয়েছে। সন্তু যখন গেল, ওরা বোধহয় একটা সুযোগের অপেক্ষায় ছিল একজন পুরুষ সাংবাদিকের। সন্তু যখন গেল তখন তাকে একটা আমি একদম দাবি নিয়ে বলছি, ভুয়ো মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। কোথাও কি সন্দেশখালীর যে ঘটনা, মা বোনদের সঙ্গে যে নারকীয় ঘটনা এতদিন ধরে চলে আসছে, সেটা থেকে নজর ঘোরাবার জন্য ভুয়ো মামলা দিয়ে কোথাও বিষয়টাকে ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করা হলো। সন্দেশখালী থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি আপনাকে বলি, নজর ঘোরানোর বিষয় না, এটা ডিপ কনস্পিরেসি। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি ভোটের পলিটিক্স করেন, এবং তিনি 21 সালের আগে থেকেই খুব ক্যালকুলেটিভ ভোট করছেন। একটা হচ্ছে মাইনরিটিজ, মেনলি মুসলিমস, আর সেকেন্ড হচ্ছে মহিলা। দুটো এর কম্বিনেশন। আপনি এবারেও দেখবেন গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজের পরে, এতগুলো নেতা মন্ত্রী জেলে যাওয়ার পরে, এতগুলো নেতা মন্ত্রী ওনার বাড়ির লোকদেরকে তদন্তকারী এজেন্সি টানাটানি করার পরে, হাইকোর্ট লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত কোটি টাকার সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করার পরে উনি বুঝেছিলেন যে পশ্চিমবাংলায় লোকসভার নির্বাচনে করাপশান ইজ দ্য মেইন ইস্যু। তাই তিনি, আপনি লক্ষ্য করবেন, তিনি রাম মন্দিরের দিন বিকেলের যে সংগতি মিছিলের নামে, ওটা অ্যাপিজমেন্ট মিছিল হয়েছে, ওটাতে অরিজিনাল মুসলিমদেরও সাপোর্ট ছিল না। ওটা মমতা ব্যানার্জি তার যে একবারে লো লেভেল পলিটিক্স আছে, কমিউনাল পলিটিক্স, সেটা করার জন্য ওই দিন করেছেন। ভারতবর্ষে কিন্তু হেমন্ত সোরেনেরও সরকার নন এনডিএ, নবীন পট্টনায়কও নন এনডিএ, জগনমোহন রেড্ডিও নন এনডিএ, কংগ্রেসের চিফ মিনিস্টাররা আছেন, তারা কিন্তু এইটা ঝুঁকি নেননি। ইনি কিন্তু এটা করেছেন ক্লেভারলি। এবারে আপনি বাজেটটা দেখুন,
বাজেটে উনি মুসলিমটাকে তো ওই লাইনে খেলেছেন, মহিলাদের জন্য কিভাবে চাকরি বাকরির শিল্প টিল্পর কোনো গল্প নেই, 500টা 1000 করা, 1000টা 1200 করা, এইসব করে উনি করেছেন। আমাকে লেট মি ফিনিশ, আর 2 মিনিট নেব। এবারে সন্দেশখালিতে আপনারা যা এক্সপোজ করেছেন, আমি প্রথম ক্রেডিট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দেব। ঠিক। তারা যদি 5ই জানুয়ারি না যেত, মার না খেত, আমরা জানতেও সিআরপিএফ পারতাম না কি জওয়ানদের চলছে। রক্ত না পড়তো, সন্দেশখালিতে। তাহলে সন্দেশখালি নজরে আসতো না। শাহজাহান, শিবু, উত্তমরা, জিয়াউরুল মোল্লারা, আলমগীররা, এরা আরো 10 বছর আমার মা বোন দিদির সব মানে কেড়ে নিত, কন্টিনিউ করতো। ন্যাচারালি ইডি হচ্ছে ফার্স্ট ক্রেডিট পাবে, আর সেকেন্ড আপনারা, মেনলি আপনি এবং অন্যরাও বাধ্য হয়েছে। কিন্তু কি বলছেন আপনি? তো বাজেটের কথা বলেন, আমরা বাজেট, এত সুন্দর বাজেট দেখাইনি বলে আমাদের উপর সে কি গোসাও দেখাবেন না। কেন? দেখাবেন কেন? ওই বাজেটে 50 দিনের কাজ দেওয়া হবে, কিন্তু কোনো বরাদ্দ নেই। ওই বাজেটে 5 লক্ষ চাকরি হবে, তার জন্য 1 টাকাও বরাদ্দ নেই। ও তো ভাষণে হয় না, রেশন দিতে হয়, বেতন দিতে হবে। ওই বাজেটে মে মাসে 4% ডিএ হবে, এপ্রিলে ভোটটা করাতে হবে। ন্যাচারালি সন্দেশখালি আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না এখন নন্দীগ্রাম। ঠিক ঠিক। এখন সবাই বলছে সন্দেশখালি করবে মমতার চেয়ার খালি। জোট বেঁধেছে জনতা, এবার যাবে মমতা। এই যে স্লোগান উঠেছে, এবং মহিলারা বলছে সব 500,000-এর গল্প পরে হবে। ঠিক। আমার সতীত্ব, আমার নারীত্ব, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমার বোনেদের ইজ্জত, আমার বাড়ির লোকের ইজ্জত, আমার পাশের বাড়ির প্রতিবেশিনীর ইজ্জত, এটা আগে। তাই নড়ে গেছে, আপনারাও নড়িয়ে দিয়েছেন। আজকে আমি একটা জিপিতে সন্দেশখালিটা এফেক্টেড জিপি ঘুরেছি, মিনিমাম 10,000 লোকের সঙ্গে আমার টাচ হয়েছে, আপনি দেখিয়েছেন কন্টিনিউ 3.5 ঘন্টা, এবং মোর মানে 5,000 মিনিমাম মাতৃশক্তির সঙ্গে আমি মিট করেছি। আপনাকে রাখিও 2,000 মেয়েরা নিয়ে গেছে ঘাট থেকে, 3,000 মেয়ে এসে ছেড়ে দিয়ে গেছে শঙ্করধ্বনি করে। ঠিক ঠিক। শুধু আপনারা দেখেননি, বৃন্দাকারও তো দেখে গেছে। আমি দিদিকে নমস্কার করেছি। আমাদের অগ্নিমিত্রা তাপসী মণ্ডলদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমি যাওয়ার পরে নবান্ন থেকে বৃন্দাকারদেরকে ওখানে ঢোকানো হয়েছে। সেটা আমার কোনো অসুবিধা নেই, সবাই যাক, ওটা ভারতেরই একটা জায়গা, কেন যাবে না? ফ্রি ফর অল। তাই মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করেছেন, তার পার্টির কোনো নিচের তলার বেস এবং সাপোর্ট নষ্ট হয়ে গেছে। এমনকি মুসলিমরাও বেরোচ্ছে না, আমি আপনাকে বলছি, চেষ্টা করলেও বেরোচ্ছে না। গোটা মাইনরিটি বামনঘাটা থেকে আমি যে রুট দিয়ে 3 বার গেলাম, এন্টার মাইনরিটি প্রন এরিয়া। আজকে অনেক চেষ্টা করে রামপুরে 50-60 জনকে জড়ো করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে, বাকি কোথাও অবস্ট্রাকশন করতে পারেনি। তাই মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত, যে মাতৃশক্তি জেগে উঠেছে। আজকে যা চোখের জল আমি মুছিয়েছি, যেভাবে মহিলারা আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছেন, এবং তারা বলছেন 14 সাল থেকে 23 পর্যন্ত কেউ ভোট দিতে পারেনি। হ্যাঁ বলছেন, তারা আমাদের সামনেও বলেছেন ক্যামেরার সামনে। 10 বছরের বেশি সময়কাল ধরে তাদের যখন যাকে দরকার, ওরা যেভাবে দরকার মহিলাদেরকে মধ্যরাত্রে তুলে নিয়েছে। বয়স্ক লোকগুলো চোখের জলে ভাসিয়ে দিয়েছে, কার 10 বিঘা, কার 7 বিঘা। আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমি জল কর দেখিয়েছে উপজাতিদের এবং তফসিলিদের জায়গা। সিরিয়ার থেকেও খারাপ অবস্থা করেছে ওখানে। এবং রিলিজিয়াস কথা নয়, আমি অন্য ধর্মেরও কিছু কেউ করতে পারে, অসুবিধা নেই। মন্দির পর্যন্ত কমপ্লিট করতে দেয়নি, আমি কাজ শুরু করতে দিয়ে এসেছি, কাল থেকে হবে। রাজবাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে গেরুয়া রঙের দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল বলে জিয়ারুল মোল্লা উপপ্রধান
তিনি কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছিলেন। আজকে রাজবাড়িতে আমি নেমেছিলাম, 1000-এর বেশি জনগণ এসে বলল হরি মন্দিরে তালা লাগিয়ে রেখেছি জিয়ারুল মোল্লা। ও সব আর্টিফিশিয়াল, ওদের চোর চিটিংবাজ গুন্ডা লুটেদার দিয়ে, মানুষ ওদের সঙ্গে নেই। ওখানে তো সবাই তৃণমূল তাই কংগ্রেস। আপনারা মমতা ব্যানার্জির যে M+M স্কয়ার, সেটা কি M+Mটা কি? মুসলিম প্লাস মহিলা, ভোট ব্যাংকের রাজনীতি 46.47 গতবারে, তার মধ্যে 30% মুসলিম ভোট আর 16% লক্ষ্মীর ভান্ডারের উপঢৌকনের ভোট। মানে আপনি বলছেন এটা শুধু না, না। ব্যাপার না, এটা না, এটা সামগ্রিকভাবে এটা মমতা ব্যানার্জির এম ফর্মুলাতে ক্র্যাক ধরছে, ব্যাপক ক্র্যাক ধরছে, ব্যাপক। রিপাবলিককে আক্রমণ করা করছে। এক্সপোজ কেন করবেন? সারা বাংলা এক্সপ্রেস না, রানীমা ভালো আছে, ভালো চালাচ্ছে। সন্দেশখালি দেখিয়েছি, গোটা বাংলার জিনিস ছোট দেখাবো না। ছোট যুবরাজ প্রিন্সদের হাতে দায়িত্ব আছে, ক্যানিংয়ের শকত মোল্লা আছে, বাসন্তীর রাজা গাজী আছে, মিনাখার আয়ুব গাজী আছে। আপনি কেন এদের ডিস্টার্ব আপনি করছেন? তো 12 ভুইয়াদের মতন হ্যাঁ। না, এদের কেন আপনি ডিস্টার্ব করতে গেছেন? না, আমি একটা বুঝলাম শুভেন্দু বাবু, কিন্তু কেন আরেকটা ডিস্টার্ব করতে গেছেন? এত ভালো M এর কি ফিল গুড হবে? আছে, কেন আপনি ডিস্টার্ব করতে? একটা M বুঝলাম। আরে আপনি ডিস্টার্ব করলে Disturb করবো না কেন? ডিস্টার্ব করলে আপনি বসে রাখছেন। আমরা কয়লা আপনি- খাচ্ছে, গরু খাচ্ছে, মিড ডে মিলের ডিম খাচ্ছে, চাল খাচ্ছে, এরপরে জুতো খাবে, বিভিন্ন কিছু খাবে। আপনি এগুলো আমরা বলবো না। আপনি আপনার অপরাধটা জানতে চেয়েছেন, আমি বলে দিচ্ছি। বলে দিন। ওই তো অপরাধ, আপনি শাহজাহানকে ডিস্টার্ব করেছেন। শাহজাহান নারায়ণ গোস্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে কলকাতায় ভেট পাঠায়, সেটা বন্ধ হবে। শাহজাহান একা 64,000 ভোটে জেলা পরিষদে যেতে, মানুষের ভোটে। হ্যাঁ, না মানুষের ভোটে না, লুটের ভোটে। শাহজাহান থাকলে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী আর মিনাখা থেকে আয়ুব গাজী শাহজাহান মিলে যা লিড দেবে, তাতে বসিরহাটে যেই দাঁড়াক, সেলিব্রিটি দাঁড়াক আর পদ্য গদ্য লেখক দাঁড়াক আর ওনার বাড়ির কেউ দাঁড়াক, 2.5-3 লাখে জিতবে। কেন ডিস্টার্ব করছেন আপনি? দাদা একটা M তো বুঝলাম। কেন শকত মোল্লাকে ডিস্টার্ব করছেন? ডায়মন্ড হারবারে ভোট করবে কে? শকত না থাকলে যাদবপুরে জেতাবে কে? আর যদি ক্ষমতা না থাকলে পিসি 0, ওখানেও তো আর M আছে, পিসি না থাকলে ভাইপো 0। আমাদের না, আরেকটা M। চেস করেছি। আপনি সাম্রাজ্যের খুঁটি ধরে নড়াচ্ছেন যে। তাই জন্য এই সবক শেখা। ইয়েস, সেই সব আরেকটা বিষয় না, আরেকটা M এই যে রয়েছে। সাম্রাজ্য চলে গেলে, আমি তো আবারও বলছি, ক্ষমতা ছাড়া পিসি 0, পিসি ছাড়া ভাইপো 0। আর মহিলা ভোট ব্যাংক ছাড়া এরা রয়েছেন, বিশাখা চলে এসেছেন, পিঙ্কি চলে এসেছেন। মহিলা ভোট ব্যাংক মহিলা যেটা ভোটাররা বলছেন, ভোট দেবে না। লক্ষ্মীর ভান্ডারকে কি চোখে মহিলা দেখেন তারা? ভোটাররা ভোট দেবেন না। 500টা 1000 হয়েছে, 1200 হয়েছে, কি বলছেন না, সন্দেশখালী এটা মহিলারা? solution বলো না। দাদাকে বলো। এটা সলিউশন না। আমি সন্দেশখালী নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। সন্দেশখালীতে সবাই বলছে শেখ শাহজাহানের ফাঁসি চাই, শাস্তি চাই, সেখানকার মা বোনেরা রোজ বলছে, আজকে আপনাকেও বলেছেন। তো সেখানে তো আমরা দেওয়াল লিখনে দেখতে পাই গোটা রাজ্যে একজনের অনুপ্রেরণায় কেউ প্রার্থী হন, একজনের অনুপ্রেরণায় প্রকল্প চালু হয়, কিন্তু সেখানে গিয়ে এই সন্দেশখালীতে সব কিছু একটু উল্টে যায়। সেখানে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় আশীর্বাদ ধন্য হয়ে শিবু হাজরারা প্রার্থী হন, সেখানে উত্তম সর্দাররা পঞ্চায়েত সদস্য হন, সেখানে যাই হয় সেখানে শেখ শাহজাহানের ফ্যান ক্লাব বা শেখ শাহজাহানের আশীর্বাদ ধন্য হয়ে হতে হয়। ফ্যান ক্লাবও চলে সেখানে, অন্য কারোর ফ্যান ক্লাবের কোনো মার্কেটও আছে অস্তিত্বই নেই। শাহজাহানের নামে। সবকিছু জীবদ্দশায় একজনের যা যা গৌরব অর্জন করা যায় সবকিছু তিনি করেছেন, কিন্তু এহেন শেখ শাহজাহানকে তো মুখ্যমন্ত্রীও খুঁজে পায় না। তাহলে কি শেখ শাহজাহান ওখানে আলাদা মুখ্যমন্ত্রী, সমান্তরাল কোনো প্রশাসন চালান? তিনিই কি সন্দেশখালীর শেষ কথা, নাকি মুখ্যমন্ত্রী কোনো হোল্ড আছে ওখানে? না 100% সমর্থন আছে। আপনি প্রকাশ্য জনসভাতে মুখ্যমন্ত্রী কি বলেছে গত 10-12 দিনে, পরীক্ষার মধ্যে উনি অন্য কেউ মাইক বাজাতে পারবে না, আমরা সভা করতে পারবো না, দিল্লির কেন্দ্রীয় নেতারা আসতে পারবে, উনি চালিয়ে যাচ্ছেন র্যান্ডাম। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে পচা খাওয়ার খাইয়ে উনি ওনার অবিরাম বাণী বর্ষণ করে যাচ্ছেন। তাতে আপনি লক্ষ্য করবেন শেখ শাহজাহানকে প্রোটেকশন মুখ্যমন্ত্রী দিচ্ছে। শাহজাহানকে ওরা টার্গেট করেছে, টিএমসির এলাকাগুলো ওরা টার্গেট করে ইডি সিবিআইকে ব্যবহার করছে। শাহজাহানকে এলাকা ছাড়া করে দিয়ে বিজেপি আরএসএস মিডিয়ার সাহায্য নিয়ে এলাকা দখল করতে চাইছে।
তাই শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট, শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই এলাকায় মনসবদরি করার দায়িত্ব নিয়েছেন, শাহজাহান যে আরেকটা ঔরঙ্গজেব, আরেকটা বাবর, আরেকটা মোহাম্মদ ঘড়ি, আরেকটা ইব্রাহিম লোদি, মোগল পাঠানদের কথা বলছি, আমি রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলছি না, সেই মোগল পাঠানদের মতো তার মনসবদরিটা ওই এলাকাতে চলছে। এই লাইসেন্সটা মমতা ব্যানার্জি দিয়েছেন। কিন্তু শুভেন্দুদা তাহলে কি সেই যে একেবারে সেখানকার একেবারে ঘোষিত বা অঘোষিত রাজা বাদশাহ তাকে আর ধরা যাবে না? পুলিশ ধরবে না, মমতা ব্যানার্জি ধরবে না, সামনে ভোট। ধরবেটা কে তাহলে শুভেন্দুদা? আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আরাবুল ইসলাম বেল পাবে। আরাবুলকে অনেক আগে অ্যারেস্ট করানো হয়েছে দুটো কারণে, যাতে লোকসভা নির্বাচনের আগে আরাবুল বেরিয়ে আসতে পারে, আর দ্বিতীয় হচ্ছে আরাবুলের কেসটাকে সামনে রেখে নৌসাদ সিদ্দিকী সাহেবকে অ্যারেস্ট করা যায় যে আমি রাজধর্ম পালন করছি। চিত্রনাট্যটা চিত্র না আমার সঙ্গে আনেন, আমার সঙ্গে আইডিওলজিক্যালি ওদের পার্টির কোনো সম্পর্ক নেই এবং ওনার পার্টির সঙ্গে আমার বিরোধ আছে। উনি ডায়মন্ড হারবারে লড়বেন, আমরা বিজেপি ফুল তাকত দিয়ে লড়ব এবং আমার বিশ্বাস ভাইপো থার্ড হবে, নৌসাদকে হারিয়ে বিজেপি ডায়মন্ড হারবার জিতবে। আমি নওশাদ শুনছেন এটা? আমি লাইভে? নৌসাদ ভাইকে আমি Direct নওশাদ, আমার আপনার এর মধ্যে জন্য। যেতে চাই না। কিন্তু একটা কথা বলবো আপনাকে, আপনি এই বাংলায় চাইছেনটা কি বলুন তো? আমি খুব কোনো আদর্শগত প্রশ্ন করছি না, মানে বাস্তব মানুষ যা দেখেছেন, এখানে যখন সিপিএম থাকে তখন একা সিপিএম থাকে, যখন তৃণমূল থাকে তখন একা তৃণমূল থাকে। আপনি বিজেপির পক্ষ থেকে নির্বাচিত রাজ্যের বিরোধী দলনেতা, আপনি নওশাদের সঙ্গে এক মঞ্চে যাবেন না, কিন্তু নওশাদ অ্যারেস্ট হলে বিবৃতি দেবেন। আপনি আমার এখানে দাঁড়িয়ে বিধানসভায় তো একসঙ্গে বসি। ওটা কথা বলছেন, আপনি এক্ষুনি বললেন বিধানসভায় অপোজিশনকে যে 90 মিনিট টাইম দেয়, হ্যাঁ। তার থেকে নৌসাদ ভাই আমাদের মনস্টিজ্ঞাকে যখন বলেন যে আমার 10 মিনিট লাগবে, হ্যাঁ। আমাকে মনস্টিজ্ঞা যখন জিজ্ঞেস করে আল্লাহ আগে দেন ওকে। হ্যাঁ। বিধানসভায় সিপিএম কংগ্রেস নেই, আসতে পারেনি, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো এটা করি। অর্থাৎ বিধানসভায় তো একসঙ্গে বসি, এটা করেন কেন? আপনারা ভয় করেন না? কিন্তু রাজনৈতিক আইডিওলজিক্যালি লড়াইতে নৌসাদ সিদ্দিকীদের যে তাদের যে নীতি আদর্শ বা লড়াই বক্তব্য বা তাদের যে ইস্তাহার, তাদের যে কর্মসূচি বা লক্ষ্য, সে জায়গায় আমি তাদের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শগত কোনো মিল নেই। জল আর তেল। আপনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতদিন করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শূন্যবাদী রাজনীতি আয়ত্ত করতে পারলেন না, এর জন্য আপনার দুঃখ হয় না? মানে অপোজিশনকে সবসময় শূন্য করে দেবো, এটা তো আপনি আয়ত্ত করতে পারেননি। আপনি বিরোধী দলনেতা অন্য লোককে রাখতে চাইছেন। এটা ভয়ঙ্কর বিপদ, এটা ভয়ঙ্কর বিপদ। জ্যোতিবাবুরা কোনোদিন করেনি। আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি, তো আমি দেখেছি জ্যোতিবাবুরা কখনো লড়েছেন রাজনৈতিকভাবে। গনি খান চৌধুরীকে চটাননি, জ্ঞান সিং সোনপালকে চটাননি, মধ্য কলকাতায় সোমেন মিত্রকে চটাননি, কাঁথিতে শিশির অধিকারীকে চটাননি, পরবর্তীকালে তপন শিকদার বা সত্যব্রত মুখার্জিদেরকেও চটাননি। এই দেখবেন একই নীতিতে অন্য স্টেটগুলোও চলে এবং খুব হেলদি একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকে। যখন রাজ্যের স্বার্থ হয় তখন দেখবেন অন্ধ্রের সব এমপিরা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের ঘরে দরবার করছে। উড়িষ্যাতে আপনি নবীন পট্টনায়ক নজির দেখিয়েছেন। নবীন পট্টনায়ক অশ্বিনী বৈষ্ণব ভারত সরকারের মন্ত্রী, তাকে ইলেক্টেড করে পাঠিয়ে দিলেন সাপোর্ট দিয়ে বিজেপি। শুভেন্দু অধিকারী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করে মমতা কি নিলেন? আমি কারণটা আমি প্রথমটা বলি, শুনুন। সিপিআইএম বা বামপন্থা শুরুতে, আমি বামপন্থার তার নীতি আদর্শ, তাদের হেডকোয়ার্টার চীনে, তারা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও বেশি কার্ল মার্কস, লেনিন, হোচিমিনের মূর্তি বসাতে আগ্রহী। তারা এদের জন্ম মৃত্যুদিন পালন করতে আগ্রহী। এরা কখনো নেতাজিকে তোজর কুকুর বলেছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছে। আমি সে পয়েন্টে যাচ্ছি না, কিন্তু প্রো পিপল সিদ্ধান্তগুলো প্রাথমিকভাবে বামপন্থী নেতারা নিয়েছেন। ৭৮-এর প্রথম পঞ্চায়েত নির্বাচন বলুন বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমি সংস্কার আইনের কার্যকর বলুন, রুই বেজে কাঠ বেছে লাঙল যার জমিদার, জোরদারের পক্ষে কংগ্রেস
আর ভাগ চাষি ক্ষেত মজুর এদের পক্ষে হচ্ছে বামপন্থী। সেই বামপন্থী হাইজ্যাক হয়ে গেছিল পরবর্তীকালে। আমি প্রমোদ দাশগুপ্ত মহোদয়, বিনয় কৃষ্ণ চৌধুরী মহোদয়, গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, ইভিন অবিভক্ত মেদিনীপুর জেলা সিপিআইএমের সম্পাদক সুকুমার সেনগুপ্ত, এদের রাজনীতি আমি ছাত্র অবস্থায় দেখেছি। এদের সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং প্রো পিপুল, বিশেষ করে ডাউন ট্রোডেন পিপুলের জন্য লড়াই করা এবং সরকারটাকে জনমুখী করার যে চেষ্টা আমি প্রত্যক্ষ করেছি। কিন্তু সেই সিপিআইএম বা বামপন্থীরা পরবর্তীকালে হাইজ্যাক হয়ে যায় কাদের হাতে? এই উদয়ন গুহদের হাতে, এই লক্ষণ শেঠেদের হাতে, মজিদ মাস্টারদের হাতে, ডাবলু আনসারিদের হাতে, আইনুল হকেদের হাতে। এই বিবর্তনের পরেই মানুষও আস্তে আস্তে সিপিএমকে পরিত্যাগ করতে শুরু করে এবং সিপিএম এত বেড়েছিল। লক্ষণ শেঠ তো বুদ্ধবাবুদের বা সিপিএমের কথা শুনতো বলে আমি জানতাম না, কিন্তু সিপিএম লক্ষণ শেঠের কথা শুনতে বাধ্য হতো, আত্মসমর্পণ করতে। ওই জন্য নন্দীগ্রামে যে বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় 7ই জানুয়ারি বলেছিলেন যে হলদিয়া উন্নয়ন পর্ষদের জমি নেওয়ার নোটিশ, এই নোটিশটা অপ্রথাগত নোটিশ, এটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক। কোথায় বলেছিলেন? রাইটার্সের গেটে। কত সালে? 2007 সালে বলেছিলেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু লক্ষণ শেঠকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই সিপিএমের যাওয়াটা দরকার ছিল। আর সিপিএমের যাওয়াটা দরকারের জন্য প্ল্যাটফর্মটা মমতা ব্যানার্জির ছিল। আর মানুষ বা আমরা সবাই মনে করেছিলাম যে ওটাই একমাত্র বিকল্প, উনি অল্টারনেট মুখ। তাই সিপিএমের যাওয়াটাকে জরুরি সামনে রেখে পশ্চিমবাংলার স্বার্থে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মমতা ব্যানার্জির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছি। সিপিএমের জন্য যেমন বিবর্তন হয়েছে, লক্ষণ শেঠদের কালচার ঢুকেছে, ঠিক একইভাবে ভাইপো কালচারের আমদানি হয় তৃণমূল কংগ্রেসে 14 থেকে 14-তে। ওটা ওটা অঙ্কুর, হ্যাঁ বিবর্তন, ওটা অঙ্কুরিত একটা বীজ বপিত হয়েছিল। একটা ভাইস দিল্লিতে ছিল, সেই জীবাণুটা এখানে এনে করোনার মতো ছেড়ে দেয়। এবার সেই জীবাণুটা পরে পরে একটা বড় ময়ূরে পরিণত হয়, ড্রাগনের মতো। তার নাম কি? 16, হ্যাঁ, যুবা দিয়ে শুরু। লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। নইলে কুন্তলের 500 কোটি টাকার প্রপার্টি, বাচ্চা ছেলে, ঠিক ঠিক। এসব 16 সালের আমদানি করা লোক। এবং আপনি যতগুলো কেস দেখবেন সব 16, 17, 18, 19, 20-র মধ্যে হয়েছে। যতগুলো কোভিডের পারচেজ বলুন, কয়লা স্ক্যাম বলুন, যতগুলো যা রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, সব দিট ইজ দ্য গোল্ডেন পিরিয়ড। এবং মমতা ব্যানার্জি বলেছিলেন আমার পরিবার নেই, মাতৃদেবী আছেন, মাতৃদেবী গত হয়ে গেলে আমার আর কোনো পরিবার নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েন তার ভাইপো এবং তার পরিবারের মধ্যে। এই যে বিবর্তন, সেই বিবর্তনের সময় থেকে যারা ভাইপো রাজ এবং এই কালচারকে সমর্থন করতে পারেননি, তারাও আমাদের মতো কর্মীরা আমরাও ভাবতে শুরু করি এর বিকল্প দরকার। এবং এই বিকল্প হিসেবে যখন বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে তার কর্মীদের ডেডিকেশন, তৎকালীন 18-19-এর নেতৃত্বের বিরাট কন্ট্রিবিউশন, প্রচুর মার খেয়েছে, আমাদের সঙ্গেও সংঘাত হয়েছে। এবং আমি যখন যেটা করি নিষ্ঠার সঙ্গে করি। আমি যেদিন জয়েন করি 2020 সালে 19 ডিসেম্বর, সেদিন বলেছিলাম, এতদিন আমি বলে এসেছি তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে বিজেপি হটাও। আজকে আমি বলছি ভাইপো হটাও, বাংলা বাঁচাও। আপনারা এয়ার করেছিলেন না, অল্টারনেট মুখের প্রশ্ন নেই, অল্টারনেট মুখ নেই। আমাদের পশ্চিমবাংলার বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ আপনার স্বাধীনতার পরে লং টাইম কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, মমতা ব্যানার্জি অ্যান্ড তৃণমূল টেস্টেড, এবং যখনই ভোট হবে রিজেক্টের জায়গায় চলে গেছে কার্যত। তারপর বিজেপি, বিজেপি খুব বড়, বিজেপির মুখ লাগে না, বিজেপি খুব বড় জিনিস, বিজেপিকে লোক টেস্ট করেনি। বাংলার যে অর্থনৈতিক অবস্থা করে দিয়ে গেছে কিছুটা সিপিএম, বাকিটা মমতা ব্যানার্জি। 6,93,000। না না, আমি আপনাকে বলছি, আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিউয়ার্সকে বলছি,
যে বাংলাকে যদি সেভ করতে হয় ইকোনমিক্যালি, জব অপরচুনিটি আনতে হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রো পিপুল সমস্ত কর্মসূচি যদি একেবারে মানে লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে দিতে হয়, বাংলাতে যদি আরও রেল ফ্রেট করিডোর, আরও ছোট এয়ারপোর্ট, আরও সিপোর্ট করতে হয়, ডবল ইঞ্জিনের কোনো বিকল্প নেই। এক্সাম্পল হচ্ছে উত্তরপ্রদেশ। বেশ, কিন্তু উত্তরবঙ্গ থেকে কোথায় 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 বলেন? তার জনসভায় তো বলেন। এটা বলুন, নাম বলুন, কোথায় ফ্রেট করিডোর হয়েছে? হলদিয়া, হতে হলে কি ফ্রেট করিডোর? উত্তরবঙ্গ, শ্মশান করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বলেন তো। উত্তরবঙ্গে কি হয়েছে? তাজপুর পোর্ট কতবার হলো 10 বছরে? বিজিবিএসএ 13 লক্ষ কোটি টাকার মৌ করেছে। দাদা আমাদের ওই আপনার উজ্জ্বল না কি আছে, প্রতি বছর 50 কোটি টাকার করে টেন্ডার পায়। আপনি বলুন 13 লক্ষ কোটি টাকা মৌর ইমপ্লিমেন্টেশন কত হয়েছে? আপনি 2021-এর পরে কি কি বন্ধ হয়েছে শুনবেন আমার কাছ থেকে? গোন্দলপাড়া জুট মিল, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, গুপ্তিপাড়ায় কেশরাম রেওয়ান, ডানকুনির বিস্কুট কারখানা। আর শুনবেন, লিস্ট বলবো, বাড়াবো, লম্বা করবো? না, দরকার নেই। পিঙ্কি কোয়েশ্চেন রয়েছে, তার সঙ্গে সঙ্গে খুব সংক্ষেপে একটা আপনার মালদা এয়ারপোর্টের খবর কি? বালুরঘাট এয়ারপোর্টের খবর কি? মমতা ব্যানার্জি 13 বছরে, আর 3 মাস হলে 13 বছর হবে। আমাকে আপনারা বলুন তো, একটা ডোমেস্টিক এয়ারপোর্ট চালু হয়েছে, 30টা এয়ারপোর্ট গুজরাটে, ওইটুকু ছোট রাজ্য উড়িষ্যাতে ঝাড়সুগদাতে এয়ারপোর্ট আছে। একটা সিপোর্টের নাম বলুন তো, এত গঙ্গায় জল, এত সুন্দর বঙ্গোপসাগর, আপনি একটা সিপোর্ট বানাতে পারেননি? আপনি বাজেটে বলছেন গঙ্গাসাগরে ব্রিজ করবেন, ওটা জানেন আপনি? ওটা জাতীয় জলপথ, মমতা ব্যানার্জি জানেন? আপনি ভোট করার জন্য বলে দিলেন বাজেটে ওটা জাতীয় জলপথ, ওখানে রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে, জাহাজ যাতায়াত করে ওখান দিয়ে, বাংলাদেশ এবং অন্যান্য স্টেটে জাহাজ যাতায়াত করে। আমাদের সন্দেশখালীতে তার লাগাতার আরেকজন পিঙ্কি। পিঙ্কির প্রশ্ন আছে, তার সঙ্গে একবার আলাপ করে দিই শুভেন্দু দা। আমাদের এদিকে একটা পুরুষ ব্রিগেডও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রত্যেককেই আপনি চেনেন, শুরুতে ঈশান, তারপরে বিট্টু, এবং সন্দেশখালী পর্বে যারা জান প্রাণ দিয়ে রিপোর্টিং করেছে ডে 1 থেকে, অনুপম পাত্র, ভয়ঙ্কর সে সমস্ত লাইভ কভারেজের পেছনে সৈকত, ওদিকে ভাস্কর, গতকাল সারা রাত অর্ণব, যার সামনে থেকে সন্তুমানকে গ্রেফতার করা হয়েছে। অর্ণব গতকালের, আমি এক এক করে সুখেন্দু আছে এই মুহূর্তে, সুখেন্দু রয়েছে, এক এক করে প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে ছোট ছোট করে প্রশ্ন একবার নিয়ে নেবো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আপনি মনে আছে বকটুয়ের সময় আপনি মিড ডে মিলে টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, সেটা আপনি মৌচাকে ঢিলটা মেরেছিলেন। আমার একটাই প্রশ্ন, এই উত্তম সর্দার, শিবু হাজরা, এদের যে পাওনা টাকা তৃণমূল থেকে মেটানো হচ্ছে, আপনি জানেন, এই খবর দেখেছেন, এই টাকাটা কোত্থেকে আসছে? এই টাকাটা আসছে কোত্থেকে? এই টাকাটা আসছে কোত্থেকে? ভাইপো দিচ্ছে। তৃণমূল কি জানেন কত টাকার মালিক? 1000 কোটি টাকার বেশি আছে। ডিয়ার লটারি কত টাকা দেয় জানেন মাসে? জানেন এক্সাইজ থেকে কত টাকা ওঠে? মমতা ব্যানার্জির আমলে 4 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে কমেছে, 2 লক্ষ এইচএসে কমেছে। কি বেড়েছে জানেন? 21,000 মদের দোকান। জানেন মায়েদের যেটুকু টাকা দিচ্ছে 500,000, ওইটা ঘুরিয়ে ডিয়ার লটারির দোকানে আর মদের দোকানে চলে যাচ্ছে। তৃণমূল 1000 কোটি টাকার বেশি ওদের কাছে আছে এই মুহূর্তে। অনুপম ঝটপট। শুভেন্দুবাবুর কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি, কিভাবে মানুষের ওপর অত্যাচার করেছে বিরোধী রাজনৈতিক দল, সাংবাদিকরাও রেয়ার পায়নি। সামনে লোকসভা নির্বাচন, ভোটের আগে যদি সন্তু পানের মতন সাংবাদিকরা গ্রেপ্তার হন, ভোট আসলে বা ভোটের পরে বা ভোটের মধ্যে সাংবাদিকদের কি অবস্থা হবে? আপনাদের কোর্ট প্রোটেকশন নিতে হবে। কিন্তু আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন, পারেননি। নাম্বার অফ কেসেস এগেনস্ট মি 42। আপনাদের ইমিডিয়েট রিট করতে হবে এবং আপনাদেরকে 41-এ নোটিশ অথবা অ্যান্টিসিপেটারি প্রেয়ার করার সুযোগ না দিয়ে অন স্পট গ্রেপ্তার করা যাবে না। আপনাদের রিট করতে হবে, সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নিতে হবে এবং লিগ্যাল ব্যাটেল করে এই অত্যাচারিণী স্বৈরাচারিণীকে আটকাতে হবে। আমি সাফার করছি 2021 সাল থেকে। আমি শুধু নয়, আমার বাড়ির যারা
মহিলারা আছেন তারা অলমোস্ট হাউসওয়াইফ, কেউ সরাসরি পলিটিক্সে নেই, তারাও সাফার করছেন। কিন্তু আমি থ্যাঙ্কস টু জুডিশিয়ারি, আমি হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও মমতা ব্যানার্জি 7 বার গেছেন আমার এগেনস্টে, 7 বার সুপ্রিম কোর্টে। এখানে তো ছেড়ে দেন অগুন্তি। আই গট প্রোটেকশন, কারণ মমতা ব্যানার্জির সমস্ত এফআইআরগুলো আমার এগেনস্টে হয়েছে 2021 সালের 2রা মের পর থেকে, কার্যত 5ই মের পর থেকে। তার কারণ সবাই বুঝেছে যে লোকটা 21-এর আগে একটা এফআইআরে তার নাম থাকলো না, সেই লোকটার মাল্টিপল নাম্বার অফ এফআইআরে নাম চলে এলো 2রা মের পরে। সবাই বুঝেছে গিলটিটা একটাই, যে রানিমা গেছিলেন ওখানে নন্দীগ্রামে, ওনার বিরুদ্ধে কেন আমি লড়লাম, কেন আমি রাত্রি 1টা পর্যন্ত মাঠ না ছেড়ে, কাউন্টিং হল না ছেড়ে 17টা মেশিন লুকিয়ে দিয়েছিল, একদম লড়ে 1956 ভোটে হারিয়েছি। আপনাদেরকেও লিগ্যাল ব্যাটেলটা দিতে হবে, আটঘাট বেঁধে নামতে হবে এবং এই সরকারকে, এই সরকারকে আপনি কিছু প্রোটেকশন তো পেয়েছেন, আপনি পেয়েছেন। আমি আপনাকে বলছি কোর্ট কি করবে আমার কথা না। আজকে যেমন একজন আইপিএস অফিসার, তিনি তো ইল্লিগেলি আমাকে ডিটেন করেছেন ওখানে 1 ঘন্টা, 11:10 থেকে 11:56, এবং তিনি ক্যাটেগরিক্যালি বলছেন যে ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছে, ভার্ডিক্ট না আসা পর্যন্ত যেতে দেব না। অতএব স্বাভাবিকভাবে আপনাকেও লিগ্যাল ব্যাটেল লড়তে হবে, আর লিগ্যাল ব্যাটেলের বাইরেও সেফ জোনে থেকে মমতা ব্যানার্জির সঙ্গে লড়া যাবে না। লড়াই আমরা আমিও ঘর থেকে বেরোই, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে মমতা ব্যানার্জি, একদম, কিন্তু আমার খাওয়ারে কাউকে দিয়ে অন্য কিছু করিয়ে দিতে পারে, আমি জানি। কিন্তু আমরা একটা বড় কজে লড়ছি, 5 দিন জেলে থাকবেন তা কি আছে, একদম আমরা ওই মানসিকতা আপনাকে রাখতে হবে। কিন্তু এখানে ফর দ্য যারা গ্রেটার আছে, ইন্টারেস্ট অফ দি বেঙ্গল, পাস্ট ইজ পাস্ট। একদম মানুষের এখন- স্বার্থে এখানে যারা যারা আছে, পুরুষ ব্রিগেড থেকে এখন মহিলা এই ব্রিগেড, অত্যাচারিণী জাত, লড়াই এর কেউ হাত থেকে ছাড়বে না। বাংলাকে বাঁচাই। হয় এসপার হোক নয় ওসপার হোক, লড়াই আমরা চালিয়ে যাব। প্রতিরোধভাবে এই কভারেজ আমাকে ছেড়ে দেন, 9:30 বাজে, আমি আমার অনেক কাজ আছে। একটা রাজনৈতিক প্রশ্ন, মানে একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সবসময় চালানোর চেষ্টা হয় যে আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষে থাকতেন তাহলে উনি দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে, সন্দেশখালী কাকে বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো 21শে জুলাই হয়েছে, ভিখারি পাসোয়ান হয়েছে, চমকাইতলা, মমতা ব্যানার্জি কোনো কেশপুর, আন্দোলন গড়বেতা, গোঘাট, আরামবাগ, পুরসুরা অনেক কিছু হয়েছে, এমনকি সিঙ্গুরও ফেল। কোনো আন্দোলন করেনি। নন্দীগ্রাম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলনে সফল ওই হয়েছে? রাস্তা ঘন ঘন করতো, জ্যোতিবাবু টাইট করে দিয়েছিল। ওই ফেলানি বসাককে নিয়ে রাইটাসে এসেছিল বসতে, মহিলা পুলিশ পাঠিয়ে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল। এই বুদ্ধবাবুকে আমি শ্রদ্ধা করি, অনেস্ট পলিটিশিয়ান, ওনার আইডিওলজিতে আমার সমর্থন নেই, ভীষণ অনেস্ট পলিটিশিয়ান, রিয়ার পলিটিশিয়ান। বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই মমতা আজকে মমতা হয়েছে। এ যেভাবে সিঙ্গুরের নন্দীগ্রাম আমরা করার পরে, 8-এর পঞ্চায়েত জেতার পরে, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, 16 দিন ধরে সিঙ্গুরের এনএইচ আটকে বসেছিল। ওই সময় যদি পিটিয়ে তুলে দিত তাহলে সিঙ্গুরের কারখানাটাও যেত না, আর এই মমতা ব্যানার্জি হতো না। বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই অবস্থা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি এক্ষুনি একটা করলেন, যেটা হলো আপনার খাবারে বিষ মেশানো হতে পারে, দ্বিতীয়ত আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। বলিনি, যা খুশি করতে পারে, যা আমাকে খুশি ওনার করতে পারে। লোকরাই অ্যালার্ট করে। আমার মনে আছে আপনি বিধানসভার অভ্যন্তরে বলেছিলেন যে আপনাকে যারা গেট ওয়েল সুন গোলাপ পাঠিয়েছিলেন তাদের নামের তালিকা সিডি করে রেখেছেন এবং সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আপনার চারিপাশে একাধিক বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ওয়েল উইসার বেশি। মমতা বিশ্বাসঘাতক নেই। ব্যানার্জির গাড়ির ভিতরে থাকা লোক আমাকে খবর পাঠায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতরে থাকা লোক খবর পাঠায়। সিএম এর গাড়ির ভেতরে থাকা লোক? মমতা ব্যানার্জির, আমি সিএম টিম জানি না। সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। আমি তো নইলে এত তথ্য ডকুমেন্ট দিয়ে করি। আমার এক্স হ্যান্ডেলে কোনো পোস্টে উইদাউট ডকুমেন্ট হয় না, কোনো ডকুমেন্ট হয় না, আমি তো প্রমাণিত করে দিয়েছি। শুভেন্দুদার আপনি দেখেছেন তপন চ্যাটার্জি পূর্বস্থলীর বিধায়ক, আমার কাজ পর্যন্ত ঘুষি নিয়ে চলে এসেছিল গত বছর 22 সালে। এবারে রমেন্দ্র সিংহ রায়, তিনি আমাকে খারাপ কথা বলতে পারেন, আমি ওনাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, যিনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন বলতে গেলে, সেক্ষেত্রে উনি এত বড় চেহারা নিয়ে মারতে চলে আসেন অ্যাসেম্বলির মধ্যে। আপনি তো দেখেছেন
ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, খ্যাপা নেকড়ের মতো অবস্থা হয়ে গেছে, ওরা এখন ভুভুক্ষু, এবং এই অপোজিশন ওরা দেখেনি। আমি আপনাকে বলি, আমরা অ্যাসেম্বলির দরজা জানলা ভাঙার বিজেপি নই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সন্দেশখালী ইস্যুতে বন্ধ ডেকে দেবো, ওসব হটকারী কাজ আমরা করি না। আমাদের কোনো নেতাকে মাধ্যমিক পরীক্ষা থেকে টিল ডেট চোং লাগিয়ে আপনি সভা করতে দেখবেন না। আমরা বক্সে করছি, হলে করছি, হ্যান্ডমাইকে করছি। বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কোনো তুলনাই হয় না। আর ভারতীয় জনতা পার্টির নিচের তলা স্ট্রাকচার 21 সালে খতম করে দিয়েছিল, অত্যাচার করে, মেরে ধরে খুন করে, ঘর জ্বালিয়ে 1 লক্ষ হিন্দু ছেলেকে ঘর ছাড়া করে মমতা ব্যানার্জি এবং তার লোক, পুলিশ, তার ঠ্যাঙাড়েরা, শাহজাহানরা। আমরা সুকান্ত মজুমদার সভাপতিত্বে আস্তে 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 রিপেয়ার করতে করতে একটা জায়গায় এসেছি, এবং নবান্ন অভিযান থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু। আজকে তো আপনাদের যারা ছিল আমার সঙ্গে বা ওখানে লাইভ করছিল, আমরা যাওয়ার পরে মমতা ব্যানার্জি সিপিএমকে প্যাট্রোনাইজ করে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, বিশাল লামাদেরকে ঢুকতে দেয়নি, কৃষ্ণেন্দু মুখার্জিদের। কিন্তু বৃন্দা কারকদেরকে আমি ঢুকানোর পরে এখান থেকেই গেছে যে ও একা হয়তো ফুটেজ ভাবছে পেয়ে যাবে, তাহলে ওদেরও ঢুকিয়ে দাও। তো আজকে ওরা দেখেছে বৃন্দা কারাতরা যে ওদের কি অসহায় অবস্থা, মানুষ বিশ্বাস করছে না। সব লোক আমার সঙ্গে, তাদের মধ্যে পুরনো বামপন্থী আছে, তার মধ্যে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ লোকজন আছে। আজকে তো ওখানে লাইভ শো হয়ে গেছে যে পশ্চিমবাংলার অল্টারনেট কারা। আমি শুভেন্দু ব্যক্তি কেউ নই, আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করছি। আর পুরো গ্রাম বৃন্দাকারকদেরকে ঘরে বসিয়ে কার্যত দর্শক করে আমার সঙ্গে পুরো বেরিয়ে পড়েছে। মানে রামের ছায়ায় বামের দর্শন। না, ওরা আজকে দেখেছে যে সিপিএম ইজ লস্ট কেস। কেন? এখানে মীনাক্ষী, কৌস্তব, সায়ন, শতরূপ, এরা মানে গলা ফাটিয়েই যাচ্ছে, প্রচুর লেবারও দিচ্ছে। কিন্তু এদের যারা জ্যাঠা কাকা, তারা একসঙ্গে যদি মুম্বাই, দিল্লি, বাঙ্গালোর আর কোথায় কোথায় ইটিং ফিটিং করে, এগুলো কি মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কিন্তু লাস্ট প্রশ্ন আজকের এই রিপাবলিকের প্রেস কনফারেন্সে, একদম লাস্ট প্রশ্ন, যে এম থেকে শুরু করেছিলেন M+M, সেই এম দিয়ে শেষ করব। যেহেতু সন্দেশখালী থেকে আমরা টানা লাইভ কভারেজ করছি, প্রচুর মহিলারা ওখান থেকে আমাকে মেসেজ করছে, তারা এই মুহূর্তে আপনাকে লাইভ দেখছে, শুভেন্দু অধিকারীর কথা লাইভ শুনতে চাইছেন। তাদের একটাই প্রশ্ন, আপনি বলছিলেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক আর মহিলা ভোট ব্যাংক, রামপুরহাটে মুসলিম মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের পুড়িয়ে মারা হয়, সন্দেশখালীতে একের পর এক হিন্দু মহিলা, তারা প্রত্যেক দিন একটার পর একটা নারকীয় অভিযোগ এনেছে, পাশবিক ঘটনার সাক্ষী হয়েছেন, তাদের মা বোনেদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের সম্মান কেনা যায় না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, সম্মান চাই। আপনি বলছেন আপনি বিকল্প, মা বোনেদের সম্মান থাকবে? মা বোনেরা প্রাপ্য সম্মান, হারানো সম্মান পাবেন, নাকি আপনারাও সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দায় সেরে বসে থাকবেন? ভারতীয় জনতা পার্টি 17-18টা সরকার চালাচ্ছে। সেই 17-18টা জায়গায় যে সরকার চলছে, সেই এলাকায় সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ব্যবস্থা, সেই জায়গায় কি বলছে? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এককভাবে সিদ্ধান্ত বা তার চলার পথ ঠিক করতে পারে না। আপনাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে বিজেপির রুল স্টেটের। তাই সেই সব জায়গায় কি অবস্থা ছিল নারী সুরক্ষা, আজকে কি জায়গায় গেছে। তাই যোগী আদিত্যনাথজির যে ভাষণ বা ভাষা, তাতেই বলি বিজেপির সরকারের লক্ষ্য খুব পরিষ্কার, সুরক্ষা এবং সুশাসন। সুরক্ষা এবং সুশাসন ইউপিতে আমরা দিয়েছি, গুজরাটে আমরা দিচ্ছি, আসামে দিচ্ছি, আরও বহু স্টেটে, বিজেপি রুল স্টেটে, গোয়া থেকে শুরু করে সব জায়গায় দিচ্ছে। বাংলাতেও যেদিন বিজেপি আসবে, সেখানে সুশাসন এবং সুরক্ষা আমাদের প্রথম
প্রায়োরিটিতে থাকবে কিন্তু শাসক তো এবং পাশাপাশি মণিপুরের নামও বলছে, শুভেন্দুদা। রাষ্ট্রবাদ, মণিপুরের নামও বলছে দেশপ্রেম এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স, এই যে নীতি ভারতীয় জনতা পার্টির আছে, সেই নীতি মেনেই এখানে ভারতীয় জনতা পার্টি তার কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করবেন এবং তার মডালিটি, তার রোডম্যাপ সেটা উত্তরপ্রদেশ বা গুজরাটের মতোই হবে, অর্থাৎ প্রো পিপল গভর্নমেন্ট। এবং সংবিধানের যে প্রথম সেন্টেন্স, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, এটাই আমরা করব। ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অব দ্য মমতা। এই রকম ব্যক্তিকেন্দ্রিকতা, কোম্পানির মতো রাজ্য চালানো, স্বেচ্ছাচারিতা, পুলিশকে সিআরপিসি আইপিসিতে কাজ করতে না দেওয়া, নিজের ঠ্যাঙ্গাড়ে ক্যাডার পরিণত করা আর সীমাহীন দুর্নীতি, শুভেন্দুদা, এর বিরুদ্ধে আমাদের শুভেন্দুদা, লড়াই চলবে। অনেকক্ষণ ধরে মধুকল্পিতা বলার চেষ্টা করছে। আমি মধুকল্পিতা, যেহেতু প্রেস কনফারেন্সে অনেক সংবাদ মাধ্যম এটা শেষ করুন, আমার কাজ আছে। একদম মধুকল্পিতাকে দিয়ে শেষ করার চেষ্টা করব। মধুকল্পিতার প্রশ্ন সন্দেশখালী নিয়ে, কিন্তু তার আগে নেশন ওয়ান্টস টু নো, জানতে চায় বাংলা, 3টে এসসি কমিশন, মহিলা কমিশন, অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন, সবাই চাইছেন রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কি হতে পারে? রাজ্যপাল কি করছেন অ্যাকশন করে? রাজ্যপাল তার লিমিটেশনের মধ্যে করছেন। আপনাকে সংবিধানে এবং রাজ্যপালের যে হ্যান্ডবুক রয়েছে সেটা পড়তে হবে। রাজ্যপাল মহোদয় যা করছেন তার লিমিটেশন, তিনি অ্যাডভাইস করতে পারেন, ফিল্ড ভিজিট করতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন, রিপোর্ট চাওয়াতে পারেন। তিনি এই কাজগুলো তো আমার অনেক ইস্যুতে বিরোধ আছে, অনেক ইস্যু আমার মনঃপুত হয়নি। রাষ্ট্রপতি শাসন, মুখ্যমন্ত্রীকে ডেকে হাতে খড়ি ইত্যাদি আমার মনঃপুত হয়নি। এবং আমি সন্দেশখালী ইস্যুতে 10th ফেব্রুয়ারি আমরা প্রথম ওখান থেকে বেরিয়ে রাজভবনে গিয়ে সিঁড়িতে বসে যা যা চেয়েছিলাম গভর্নর সেগুলো করেছেন 48 ঘন্টার মধ্যে। তার লিমিটেশন আছে। আর এসসি কমিশন বা আমাদের এনসিডাব্লিউ তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যে রিপোর্ট দিয়েছেন এটা একটা প্রামাণ্য দলিল। কিন্তু রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে গভর্নরকে রেকমেন্ডেশন দিতে হয় উইথ ভ্যালিড গ্রাউন্ড, এবং এটা ক্যাবিনেট বিবেচনা করে রেকমেন্ড করে রাষ্ট্রপতি মহোদয়াকে, তারপরে রাষ্ট্রপতি শাসন হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপগুলো আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে। এসআর মুম্বাই ভার্সাস ভারত সরকারের কেসে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টে দুটো পদ্ধতি খুব পরিষ্কার বলা আছে, যে পার্লামেন্টের বোথ সেশনে, বোথ হাউসে রাষ্ট্রপতি শাসন করার পরে উইদিন স্টিপুলেটেড টাইম 15 বা 30 দিন, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, অ্যাপ্রুভ করাতে হবে। আদারওয়াইজ আপনাকে স্টেট অ্যাসেম্বলিতে ইলেকটেড গভর্নমেন্ট ওখানে আছে তার মেজরিটিতে সেখানে হাউসে নিয়ে আসতে হবে। ন্যাচারালি এইগুলো ভেবে চিন্তে করতে হবে। তারপরে ভারতীয় জনতা পার্টি জরুরি অবস্থা বিরোধী দেশ দিবস পালন করে। গত 10 বছরে অনেক সরকার পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীজি কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেননি। আমি আবারও বলি, এই যে 21 সাল থেকে নতুন বাংলা নতুনভাবে আপনারা দেখছেন, দেখাচ্ছেন, এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। ডক্টর মনমোহন সিং ছিলেন বলে মমতা ব্যানার্জি জেলে যায়নি। ডক্টর মনমোহন সিং ছিলেন বলে নন্দীগ্রামের 14ই মার্চের মামলা 16ই নভেম্বর 2007 প্রধান বিচারপতি তৎকালীন সুরিন্দর সিং নির্ঝর সিবিআই দেওয়ার পরে বুদ্ধবাবুরা 2008 সালের ফেব্রুয়ারিতে এসএলপি করে স্টে করেন। এই স্টে 11 সালে ভ্যাকেট হয়ে যায়, কিন্তু আপনি চার্জশিট দেয় রাধারানী আড়িদের বিরুদ্ধে, যারা খুনি তাদের বিরুদ্ধে চার্জশিট হয় না। এবারে আপনারা পশ্চিমবাংলায় যা ইনভেস্টিগেশন দেখছেন মূলত কোর্টের অর্ডারে, কিন্তু নরেন্দ্র মোদীজি তার করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স আছে বলেই
এই ফ্রিলি ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স তারা কাজ করতে পারছে। ঠিক। এর ক্রেডিট নরেন্দ্র মোদীজির। তিনি শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষেই এই সিস্টেমটা চালু করেছেন এবং কোথাও কাউকে না ডেকে সন্টু পানের মতো হঠাৎ করে সন্ধ্যাবেলা 41 নোটিশ ছাড়া ক্যামেরা বুম সহ তুলে নিয়ে যাওয়া, এ কাজ ইডি, সিবিআই, এনআইএ কোনোদিন করেনি। তারা একাধিক নোটিশ দিয়েছেন, আত্মপক্ষ সমর্থন করতে বলেছেন, তার এগেনস্টে কোর্টে গেছেন আপনারা, মানে যারা ভিকটিম বা যারা অ্যাকিউজড, কোর্টে উভয় পক্ষের কাগজপত্র জমা হয়েছে, প্রমাণ হয়েছে আপনি প্রমাণিত করাপ্টেড, আপনাকে জেলে যেতে হয়েছে। সেটা সত্যেন্দ্রনাথ জৈনের ক্ষেত্রেও বলুন, মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে বলুন, হেমন্ত সোরেনের ক্ষেত্রে বলুন, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে বলুন, অথবা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বলুন। এইটাই হচ্ছে কারণ। আর 5ই জানুয়ারি যদি ইডি শাহজাহানের ওখানে সাতক্ষীরা বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন পাচারের জন্য না, মানে অভিযোগে না যেত, তাহলে সন্দেশখালি বিচ্ছিন্ন হয়ে থাকতো, এই অত্যাচার কন্টিনিউশন তার থাকতো। এত কাণ্ড, এত ঘটনা, এত প্রতিবাদ, এবং আমি সাফার করেছি, 3 বা 4 বার আটকেছে। আমাদের রাজ্য সভাপতি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন, আমাদের লোকেরা 17 জন নেতা জেলে আছেন, আপনাদের রিপোর্টাররাও না খেয়ে না দে আজ রাতে পুলিশ কাস্টাডিতে সেখানে করেছেন। এবং সন্টুর মতো একজন অত্যন্ত তরুণ, প্রতিভাবান, সাহসী, এবং তার মধ্যে শুধু সাংবাদিকতা নয়, ভিতর থেকে একটা ইমোশন, আবেগ দিয়ে সে কাজ করে, তাকে আজকে এই রকম একটা মানে সম্পূর্ণ একটা অন্য পরিবেশে অত্যন্ত কষ্টের মধ্যে তাকে রাত্রিগুলো কাটাতে হচ্ছে বা হবে। ঠিক। আমরা